প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন আলোচক। একজন হলেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আরেকজন হলেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব নীলুফার চৌধুরী মনির কাছে। নির্বাচন কবে হবে, কখন হবে, এটা এখন মূল আলোচনা, বিশেষ করে আপনাদের দলের মধ্যে। এবং প্রফেসর ইউনূস সাহেব একটি কথার মধ্যে রয়েছে যে যদি সংস্কার ছোট আকারে হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন, বড় আকারে হলে জুনে নির্বাচন। এবং উনি অনেকবার কথা বলেছেন, গতকালকেও তিনি এরকম একটা কথা বলেছেন একজন বিদেশি অতিথির সঙ্গে। বিষয়গুলো আপনারা আসলে শেষ পর্যন্ত কিভাবে চিন্তা করছেন? নির্বাচন নিয়ে আপনি বললেন যে বিএনপির কাছে এখন নির্বাচন নিয়ে আলোচনা শুরু করল। এটা কিন্তু শুধু বিএনপির না, সমস্ত বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। তারা বহু বছর, যে মানুষটার বয়স আজকে 40 বছর, সে কখনোই ভোট দিতে পারে নাই। কারণ আপনার যখন 2011 হয়েছিল সাথে, তো যখন ওই ছেলেটার বয়স 17 ছিল, ভোটের অযোগ্য ছিল ছেলে বা মেয়েটার, তারপরে ধরেন 20 বছর, প্রায় 40 বছর চলে যাচ্ছে, 20-22 বছর সে ভোট দিতে পারে নাই। তো এই যে ভোট না দেওয়ার বেদনাটা, এইখান থেকেই কিন্তু স্লোগানটা ওইভাবে উঠে এসেছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। দিতে পারে নাই বলেই কিন্তু আকুতিটা ছিল। তো সেই থাকা থেকেই আপনার পতিত সরকার, স্বৈরাচার সরকার, আপনার শুধুমাত্র ভোটটা যদি সঠিকভাবে হতো, তাকে এত নোংরাভাবে, এত অশোভনভাবে তাকে চলে যেতে হতো না, পালিয়ে যেতে হতো না। তো এই ভোটটাকে কেন্দ্র করে যখন গণতন্ত্রের মেন বিস্তারটা, সেইখানে ভোটটাই যদি না থাকে তাহলে তার গণতন্ত্র থাকলো না। বিগত সরকার পতিত সরকার বলেছিল বেশি উন্নয়ন, কম গণতন্ত্র। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আজকের যে সরকার, সেও কিন্তু বলে যে উন্নয়নের জন্য আপনার নির্বাচন পিছাতে হবে, বা এই সব আরও কিছু দিন থাকতে হবে, বা এই সংস্কারকে কেন্দ্র করে তারা নানান কথা বলছে। প্যাকেজে নিয়ে আসছে, বড় প্যাকেজ, ছোট প্যাকেজ। এটা তো প্যাকেজের জিনিস না, মানুষের জীবন মরণ সমস্যা। কারণ একটা যদি সঠিক নির্বাচন না হয়, সঠিক যদি ছায়া সরকার না থাকে, বিরোধী দল তাদের কথা বলতে পারে না। তো সেই সঠিক ছায়া সরকারের জন্য, সঠিক সরকারের জন্য নির্বাচনের বিকল্প হতে পারে না। সেইখানে সংস্কার আবহমান কাল যাবৎ চলে আসছে, সংস্কার থাকবে। সংস্কারের শেষ বলতে কোনো শব্দ নাই। এমন কোনো কথা ছিল না সরকারে আসার সময় যে আপনি সংস্কার শেষ করবেন, তারপর আপনি ভোট দিবেন। কিংবা এমন কোনো কথা ছিল না যে পতিত সরকারকে ফাঁসিতে লটকাবেন, তারপরে ভোট দিবেন। ভোটটা ভোটের জায়গায়, বিচারটা বিচারের জায়গায়, সংস্কারটা সংস্কারের জায়গায়। সংস্কারের যে ডালপালা, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আপনার সংস্কার যদি তাদের যদি এরকম হতো যে সংখ্যাগরিষ্ঠ সংস্কার আমি আগে পাশ করব, তাহলে কিন্তু প্রথমেই তারা সংস্কারে যেমন একটা কমিটি করেছে, প্রত্যেকটা সংস্কারে সেই কমিশন করেছে, সেই কমিশনের সঙ্গে কিন্তু আরেকটা সাব কমিশন করতে পারতেন তারা, দল নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে। আপনার দলের সঙ্গে যদি কথা না বলে আপনি যত ভালোই সংস্কার করেন না কেন, হ্যাঁ, যত ভালোই কিছুই করেন না কেন, যার জন্য করবেন, যাদের জন্য করবেন, তারা যদি অবুঝ হতো, কথা ছিল না। যে তারা বাচ্চা, তারা বুঝে না। কাদের জন্য করবে? রাজনৈতিক দলগুলোর জন্যই তো সংস্কার। রাজনৈতিক দল যাতে ফুলফিল করে, এইখানে আমি আপনাকে বলি, যেটাই তারা করুক না কেন, রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রের নাম পরিবর্তন, রাষ্ট্রের কিভাবে রাষ্ট্রটা চালিত হবে, উচ্চকক্ষ হবে না নিম্নকক্ষ হবে, আপনার 300 আসন থাকবে না 400 আসন থাকবে, 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, 70 অনুচ্ছেদ চেঞ্জ হবে কি হবে না, হলে কতটুকু হবে, কতটুকু হলে কতটুকু সমস্যা, এগুলো কিন্তু সবই রাজনীতিবিদদের রাজনৈতিক সংশ্লিষ্টতা। আপনার রাজনীতিবিদদের কথা এই জন্যই বলছি যে ইলেকশন হলে একটা না একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একটা না একটা রাজনৈতিক দল ছায়া সরকার হবে, বিরোধী দল হবে। ফলো করার দায়িত্ব তাদের। তারা তখন ফলো করবে কি করবে না, সরকারে গেলে কিন্তু মনে করেন না যে এই চেয়ারটা আমাকে কোনো দিন ছাড়তে হবে। তখন মনে হয় যে আবহমান কালে এই সংস্কারের মতো আমি থাকব, এবং এইখানে যত জনগণকে আমার নিজের প্রয়োজনে আমি রেখে, বাকিটুকু জনগণকে নিষ্পেষণ করার জন্য আমি কেটে ছেটে ফেলে দিব। আমরা কিন্তু বিগত সরকারে 15.5 বছর হারে হারে টের পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে রাজনীতিবিদদের ডাকলেন না, কথা বললেন না, আপনি সংস্কার করলেন, তাহলে তো আপনার সংস্কার তারা
কতটুকু মানবে? এর আগেও কিন্তু ১/১১ সময় অনেকগুলো সংস্কার হয়েছিল, কয়টা ধূপে টিকেছিল? তাদের ব্যাপারে একটা সমালোচনা করা হচ্ছে যে আপনারা ইউনূস সরকারকে সমর্থন করেছেন এবং বারবার বলা হয়েছে সরকারকে টিকিয়ে রাখতে হবে দেশের স্বার্থে, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা এই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, মানে একটা বিরোধী দলের মতো। আসলে কি তাই? আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছিলেন যে এই সরকার আমাদের সরকার, আপনার কথা মতোই আমি বলছি, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থতায় পর্যবসিত হতে দেওয়া যাবে না। তো কিন্তু তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের করণীয় কিছু নেই। এই কথাটা, এই লাস্ট লাইনটা উনি কেন রেখেছিলেন? কারণ সরকার যদি আমাকে না ডাকে, আমার অভিজ্ঞতা আছে, সরকারের অভিজ্ঞতা নাই। আমি রিস্ক নিতে পারি, সরকার রিস্ক নিতে পারে না। আমি রাজনৈতিক দল পরিচালনা করি বিধায় সমস্ত বাংলাদেশে একটা সাবস্টিটিউট সরকার থাকে, যেহেতু আমার কমিটিগুলো আছে, সরকারের সেটা নাই। সো দ্যাট সরকারকে কিন্তু আমাকে প্রায় সময়ই দরকার। আমি সহযোগিতা করতে চাচ্ছি, সরকার সহযোগিতা নিচ্ছে না, নিজে না পেরে দেশের ক্ষতি হচ্ছে, তারপরেও নিচ্ছে না। তাহলে এই সরকার যদি ব্যর্থতায় পর্যবসিত হয়, সেখানে আমার দায় দায়িত্ব কিন্তু থাকার কথা না। কারণ আমি তো চেয়েছিলাম, আপনি বলেন তো ৮ মাসের এই সময়ে কয়দিন এই সরকার রাজনৈতিক দলগুলোকে, বিএনপির কথা আমি বাদই দিলাম, রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে? যেই মুহূর্তে আপনার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের প্রবলেমের জায়গায় দাঁড়িয়েছিল রাষ্ট্র, তখন কিন্তু আপনার সবার ঐক্যতা, জাতীয় স্বার্থে ঐক্যমত্যের জন্য সরকার কল করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বিনা শর্তে যে হ্যাঁ আমরা সবাই রাষ্ট্রের প্রয়োজনে আমরা এক। তো সরকারকে আর কত সহযোগিতা আপনি ডাকলেন না, কখনো কিছু না, হুট করে আপনি বললেন। আর দেশের অবস্থা দেখে কিন্তু সব রাজনৈতিক দলগুলো রাজি হয়ে গেছিল। কিন্তু সরকার কি তারপরে আপনি বলেন যে এই যে সংস্কারের এত লেভেল পর্যন্ত গেছে, ১৬৬টা তারা অলরেডি ঘোষণা করেছে, সেইখানে কি দলকে কোনো বিএনপি সহ অন্য দলদেরকে কয়দিন ডেকেছিল? তারা কয়দিন নিয়ে বসেছিল? তাহলে যদি বসতো তাহলে কিন্তু তখনই কিন্তু ইয়েস নো হয়ে যেত, একটা আর্গুমেন্ট হয়ে যেত, একটা যে এটা নেওয়া যাবে না দল থেকে বা দেশের, আমরা মনে করি দেশের মানুষকে আমরা পরিচালনা করেছি, আমরা জানি তাদের পালসের ব্যাপার, এটা পরবর্তীতে হবে কি হবে না, এই ইমপ্লিমেন্টগুলো করতে পারতো। সেটা তো করার সুযোগ দেয় নাই। তাহলে এখন যদি আপনি ঘাড়ে চাপায় দেন, আর সরকারে যদি আপনি থাকেন বা আমি থাকি, আমি আপনি তো নাও মেনে নিতে পারি, জি, আমরা তাহলে আপনার এই সংস্কার আপনি এককভাবে কিভাবে আপনি যে আমরা আপনি আবারও এই আমি প্রসঙ্গে শেষ আসবো করি, আপনার কাছে। আমরা একটু- কিভাবে আপনি শেষ করবেন সংস্কার, পরিপূর্ণতা আনবেন? আপনার তো হাজয় যুক্ত হয়েছে, লাগবে সংসদ লাগবে। তো হাজয় যুক্ত হয়েছে তাদেরকে যদি আপনি এখন সঙ্গে না নেন, তারা যে আপনার সঙ্গে থাকবে এটা বুঝলেন কি করে? এই কথাটা সর্বশেষ প্রধান উপদেষ্টা বলেছেন ব্রিটেনের বাণিজ্য দূত রোজি ওয়েন্টারটনের সঙ্গে সাক্ষাতের সময়। উনি কিন্তু আরেকটা কথা সেখানে বলেছেন, তাকে জানিয়েছেন, সেটি হলো যে এটি আমাদের জন্য একটি পরিবর্তনের সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণে মনোনিবেশ করেছি। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইলেকশন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো, এটা আমি মনে করি একটা গভীর আপনার এই পরিকল্পনার অংশ। কেন পরিকল্পনার অংশ? আপনি দীর্ঘ সময় ধরে ফেস্টিভালের মধ্যে ছিলেন, আপা যেটা আলোচনা করলেন, নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই পার্টিকুলারলি। কারণ হাসিনাও নির্বাচন করতে, হাসিনা একটা ইলেকশন কি দেরি করছে, টাইমলি করছে। আমাদের দরকার ভোটাধিকার। এখন ভোটাধিকারটা কেন, কিভাবে, কতটা গুরুত্বপূর্ণ, এইটা যদি আমরা আপনার নিশ্চিত করতে পারি, নাগরিকদেরকে, জনগণকে বোঝাইতে পারি, তাহলেই দেশে আপনি যে ধরনের পরিবর্তন চাচ্ছেন এটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের এখানে হয় কি, ক্ষমতাটা সবসময় ক্যাপচার্ড বাই এলিটস, এনজিও এলিটস, বিজনেস এলিটস, পলিটিক্যাল এলিটস, গুটি কয়েক সিন্ডিকেটের মধ্যে ক্ষমতা দেখতে পাচ্ছি। এই যে আপনার ক্রাইসিসটা তৈরি হচ্ছে, আমি খুব স্ট্রংলি একটা কথা বলি, হ্যাঁ, সেটা হলো এই সরকারের সাথে বিএনপির কোনো সমস্যা নেই। এই সরকারের সাথে বিএনপির কোনো রকম কোনো সংঘাত নাই, কোনো রকম কোনো অসহযোগিতামূলক ব্যাপার নাই। সংঘাতটা হলো ডিপ স্টেটের সাথে। আমরা দেখতে চাই রাষ্ট্র ওয়ার্ক করতেছে এবং অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তির ম্যান্ডেট নিয়ে এই সরকার দায়িত্বে আছে, ক্ষমতায় নেই। এই সরকারের ব্যর্থতা মানে হলো সম্মিলিত ব্যর্থতা, এই সরকারের সফলতা মানে সম্মিলিত সফলতা। তো সম্মিলিত অভ্যুত্থানে সম্মিলিত শক্তির সরকার ব্যর্থ হয় কিভাবে? তো কোনো সুযোগই নাই তো ব্যর্থ হওয়ার। হ্যাঁ, তো ফলে কিন্তু সরকারের এই সফলতাগুলো সম্মিলিত
উদ্যোগের সফলতাগুলোকে গুটি কয়েক মানুষ এটা লেভেলিং করছে, ব্যক্তির ক্রেডিট আকারে প্রচার করে। হ্যাঁ, 5 বছর 10 বছর অমুককে দেখতে চাই। 5 বছর 10 বছর না, তুমি 5000 বছর থাকো, ম্যান্ডেট নিয়ে আসো। অভ্যুত্থান কোনো ম্যান্ডেট তৈরি করে না, অভ্যুত্থানে থাকে একটা স্পিরিট। ম্যান্ডেটটা তৈরি হয় অলওয়েজ জনগণের প্রত্যক্ষ পার্টিসিপেশনের মধ্য দিয়ে। সেই পার্টিসিপেশন প্রক্রিয়াকে ডিস্টর্টেড করা হয়েছে, ধ্বংস করা হয়েছে আওয়ামী আমলে। আওয়ামী আমলে একটা ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। ফলে আমাদের ভোটাধিকার দরকার। এই যে ভোট জিনিসটা যে একটা সিক্রেট, পবিত্র, সার্বভৌম ক্ষমতা প্রয়োগের হাতিয়ার, এটার বাইরে আপনি জনগণকে এম্পাওয়ার করবেন কিভাবে? জনগণ ডিরেক্ট রাষ্ট্র ক্ষমতার অংশীদার হবে আর কিভাবে? ভোট। একটা মিথ অফ স্ট্রং লিডারশিপ চালু করেন, সেটা আপনি যার নামেই করেন, যত বড় নেতার নামেই করেন, এটা ফ্যাসিবাদ ডাইকে আনতে পারে। হ্যাঁ, সেটা আপনি গান্ধীর নামে করলেও ডাইকে আনতে পারে। তো কেউ বড় না, বড়র মতো দেখায়। রাষ্ট্র শক্তিশালী না, আমি শক্তিশালী। ডক্টর ইউনূস সফল, ধরেন এই যে এত বড় একটা আমাদের সম্মেলন হচ্ছে, হ্যাঁ, এই সম্মেলন কি ইউনূসের সফলতা বা অমুক মন্ত্রণালয়ের সফলতা? এটা আমাদের সফলতা। কিন্তু আমাদের এখানে কয়েনটা করা হয় কিভাবে? হ্যাঁ, অমুক বিদেশ থেকে আসছে, তার যোগ্যতার ভারিক্কি নিয়ে এই সরকার সফল। নো, আমি সফল। ডক্টর ইউনূসের সফলতা বা যে কোনো সরকার সফল হবে, এটাই তো স্বাভাবিক। সরকার দেশের উন্নয়নের জন্য বড় বড় উদ্যোগ নেবে, এটাই তো স্বাভাবিক। জিনিসপত্রের দাম কমাবে, এটাই তো স্বাভাবিক। এটাকে ব্যক্তির ক্রেডিট আকারে কয়েন করার যে প্রবণতা, এগুলো তো আমি প্রবণতা, এগুলো ব্যক্তির ক্রেডিট না তো। কারণ আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই একটা সরকার পরিচালিত হয়। সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তাদের বেতন ভাতা অন্যান্য সুবিধাদি যেগুলো, হ্যাঁ, সেগুলো ফ্যাসিলিটেট করে কে? আমি নাগরিক। নেতৃত্বের ব্যাপারটা তো থাকে। নেতৃত্ব ব্যাপারটা কখনোই পরিপূর্ণ হয় না আমার সমর্থন ছাড়া। আজকে যদি বিএনপি অন্যান্য দলগুলো সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাহলে সফলতা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং এই যে দেখেন, এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ সামিট আমাদের জন্য, ইনভেস্টমেন্ট সামিট, তার মধ্যে এই যে স্যাবোটেজ করা হলো, কিছু জায়গায় আক্রমণ, দোকানপাট ভাঙচুর করার মধ্যে এবার ইন্টারন্যাশনাল মিডিয়া খবরটা কিভাবে আসলো? হ্যাঁ, আপনার এটার যে সফলতা, তার তো অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনার এই ইনসিডেন্টের কারণে। এটা তো প্ল্যান ছিল। গাজার প্রতি গ্লোবাল সলিডারিটি আছে, সেখানে বাংলাদেশের সলিডারিটি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটার সাথে লুটপাটের মতো একটা জঘন্য ঘটনাকে, ভাঙচুরের মতো ঘটনাকে মিলিয়ে দেখেন, আমাদের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট চলতেছে, তখন কিভাবে স্যাবোটেজটা করা হলো। কিন্তু আপনার যদি ঐক্য থাকতো, আপনি যদি সমস্ত দল মতের মধ্যে যদি ওই রকম অবস্থা থাকতো, আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আপনার যদি একটা প্রিকশন থাকতো, তাহলে কিন্তু এটা এড়ানো যাইতো। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সো যে জায়গায় আপনি আলোচনাটা আনলেন, ফলে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন ডক্টর ইউনূসের বক্তৃতাটা আমি শুনলাম, এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিচ, এতটাই ইন্সপাইরেশনাল। হ্যাঁ, কিন্তু উনি এখন একটা কথা বলছে যে আমাদের এই যে 3-0 পৃথিবী এবং আমাদের যে অগ্রগতি, এটা রাষ্ট্রের কাজ না, রাষ্ট্র সব কিছু করতে পারে না। হ্যাঁ, উনার একটা গ্লোবাল ভিশন আছে এবং উনি গ্লোবাল লিডারশিপের মানুষ। হ্যাঁ, এবং রাষ্ট্র পরিচালনা করার যে পলিটিক্যাল আপনার প্রক্রিয়া, সেইটাকে আপনার সেইটা একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু ডক্টর ইউনূসকে আপনি যদি মনে করেন তাকে 5 বছর 10 বছর রেখে দিবেন, ডক্টর ইউনূস চায় কিনা আপনি জানেন? এটা আপনার চাওয়া। এই জন্য আমি বলতেছি, রাষ্ট্রের ভেতর রাষ্ট্র একটা চক্র এখানে দেখা যাচ্ছে, যারা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য তার উপর এই ধরনের আওয়ামী লেভেল আটায় দিচ্ছে যে ইউনূস স্ট্রং লিডার। ইউনূস স্ট্রং লিডার, এটা কি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে আমরা বুঝলাম? তারপর বহু আগেই সে গ্লোবাল লিডার। রাজনৈতিক দলগুলো অ্যাকর্ডিং টু আপনার 5 তারিখের অভ্যুত্থানের স্পিরিটের আলোকে পরিচালিত হইতে পারতেছে না। সেই ব্যর্থতা ডিফারেন্ট, সেই ব্যর্থতা নিয়ে আমাদের সমালোচনা আছে, সেটা থাকবে। কিন্তু রাজনীতিবিদরাই খারাপ, রাজনীতিক প্রক্রিয়া ছাড়াই এরকম অরাজনৈতিক এলিটরা ক্ষমতা চালাবে এবং তারা আমাদের উদ্ধার করে দিবে। নো, আমাদের ক্ষমতাটা জনগণের মধ্য থেকে উঠে আসতে হবে। কোনো এলিট প্রভু কোনো জায়গার থেকে আইসা আমাদের রক্ষা করে দিয়ে যাবে এবং তার বাহবা, তার ব্র্যান্ডিং হবে, এই জনবিচ্ছিন্ন ক্ষমতা এন্ড অফ দ্য ডে হামিদ কারজাই মডেলটাই আনবে। এই জন্য রাষ্ট্রের সাথে, ইউনূস সরকারের সাথে কোনো পলিটিক্যাল পার্টির কোনো বিরোধ থাকতে পারে না। কারণ কি, আপনার প্রথমে তো জাতীয় সরকারের অফার দেওয়া হয়েছিল এবং আরেকটা প্রোপাগান্ডা বিভিন্ন দলের নামে বা জামাতের নামে, বিএনপির নামে, পার্টিকুলারলি বিএনপির নামে যেভাবে করা হয়, বিএনপি তো ক্ষমতা চাইলেই নিতে পারতো। এখন যে বলা হয় যে বিএনপি ক্ষমতার জন্য উদ্গ্রীব, ক্ষমতা তো 5 তারিখে যে আসেন সরকার গঠন করেন, পোলাপানদের ক্ষমতা নেওয়ার কোনো প্রাইমারিলি কোনো রকম কোনো সিদ্ধান্ত ছিল না। তারা এটা হঠাৎ করে আসছে। এখানে আপনার এই পার্লামেন্টে যাওয়ার বা শপথ নেওয়া, উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার ব্যাপারটা হঠাৎ করে আসছে। সেখানে অনেক জটিলতা ছিল, কিন্তু অফার করা হয়েছিল কিন্তু বিএনপিকে যে আপনি লিড দেন জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে। বিএনপি বলছে না, আমার কাজ এইভাবে ক্ষমতা নেওয়া না। এবং এটা বুঝতে হবে, কেননা
লিবারাল ডেমোক্রেটিক পার্টির একটা এথিক্স আছে। বিএনপির নেতাকর্মীরা যদি সব লুটপাট করে চাঁদাবাজের দায়ে পার্টি থেকে বহিষ্কৃত হইয়া বিলীন হয়ে যায়, তার উপরে বিএনপির কোনো সমস্যা হবে না, কারণ এটা পিপুল সাপোর্ট বেস পার্টি। এটা নেতারাই পার্টি বাঁচাই রাখে না, বাঁচাই রাখে জনগণ। ফলে এটা বিএনপির নেতারা অনেক সময় আন্ডারমাইন করে বিএনপির স্পিরিটটাকে। তো সেদিক থেকে আপনার এবং এই যে চারদিকে চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপি প্রচুর বহিষ্কার করতেছে, তারপরে কন্ট্রোল করতে পারতেছে না, এটা কি বিএনপির ব্যর্থতা? এটা সরকারের ব্যর্থতা না? সরকার ক্র্যাকডাউন চালায় না কেন? সরকার ধরুক এইসব চাঁদাবাজদেরকে। আপনি পলিটিক্যাল শুদ্ধি অভিযান, আপনি সংস্কার ধরলে কি হয় তার নজির তো আছে নাকি? না, ধরলে কি হয় এবং তারও ধরতে হবে। যে তাকে সারাইতে আসবে সে যত বড় নেতা হোক, তারও এটাই তো সংস্কার। আপনি সংস্কারটা তো কাগজে কলমের রিপোর্টের ব্যাপার না, সংস্কারটা প্র্যাকটিক্যাল অ্যাকশনের ব্যাপার। অ্যাকশনে কি হচ্ছে, অ্যাকশনে আপনি পলিটিক্যাল। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে দলের কোনো দায়িত্ব নেই? দলের দায়িত্ব পুরাটাই আছে। দলের দায়িত্ব আছে দেখেই তো এই বহিষ্কার সরকার সম্ভব করছে। হয়েছে। দলের দায়িত্ব আছে দেখেই তো আপনার ধরেন এখনো পর্যন্ত আওয়ামী লীগ নামলে সমস্ত বিভেদ ভুলে গিয়ে জামাত বিএনপি ছাত্ররা মিলে প্রতিরোধ করতে যায়। আমি বলতেছি আপনার জাতীয় স্পিরিটের মধ্যে এখনো পর্যন্ত অভ্যুত্থানের যে ব্যাপারটা রয়ে গেছে, এইটাকে আপনি আর নষ্ট করেন না। নষ্ট না করে আমি বলতেছি এখানে এই সরকারের সাথে কোনো পলিটিক্যাল পার্টির কোনো বিভেদ নাই। যেটা আছে সেটা হলো ডিপ স্টেট, রাষ্ট্রের ভেতর যে রাষ্ট্র, ক্ষুদ্র একটা চক্র গজিয়ে ওঠার চেষ্টা করছে, যারা ক্ষমতাকে নিজেদের মনোপলি করতে চায়, যারা মনে করতে চায়, যারা বিভিন্ন রকম হাইপ তৈরি করতে চায়, যারা বিভিন্ন রকম হুজুক তৈরি করতে চায়। আপনার কোনো সুস্থ লোক যার ডেমোক্রেসির প্রতি একটা কমিটমেন্ট আছে, ডক্টর ইউনূসের ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট, একটা গ্লোবাল কমিটমেন্ট, তো এই লোক 5 বছর 10 বছর ক্ষমতা থাকতে যাবে কেন? এটা তো অস্বাস্থ্যকর ব্যাপারটা, তার নামে এই ব্ল্যান্ডিংটা করানো। ফলে এটা যারা করতে চাচ্ছে তারা অ্যাট দ্য সেম টাইম এই বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন তার বিরুদ্ধে তো আছেই, এবং আমাদের এখানকার মানুষের রাজনৈতিকভাবে বিকাশের এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে তারা 1 নাম্বার শত্রুতে পরিণত হচ্ছে। ফলে আমাদের যেটা করতে হবে, আমাদের পলিটিক্সকে অবশ্যই 5 তারিখের অভ্যুত্থানের আগে চেঞ্জ করতে পারতে হবে। এটা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ। আমরা রাজনৈতিক দলগুলোকে ছেড়ে দিব না, কিন্তু রাজনীতিকে অন্য কোনো কিছু দিয়ে বাইপাস করা পরিণত হবে ডেঞ্জারাস। আমাদের রাজনীতি লাগবে, দলাদলি দরকার নেই আমাদের। আপনি এখন যেই আপনার গ্রুপটা যারা রাজনীতি খারাপ করে, এই যে -2 ফর্মুলা, হাসিনা তো ধরেন নাই, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না। এই একটা বিষয় আমরা খুঁজে পাচ্ছি না। ধরুন বিএনপি খুব বড় দল এবং তার দায়িত্ব বেশি, নিঃসন্দেহে। এই দলটি ক্ষমতা আসলে কি করবে আমরা জানি। বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ যতখানি, বিএনপির বিকাশ ততখানি। গণতন্ত্রের বিকাশও ভঙ্গুর, বিএনপির বিকাশও ভঙ্গুর। বিএনপির রাজনীতিটা ভালো, কিন্তু অনেক চোর বাটপার এই রাজনীতিটা করে, এটা হলো খুব আনফরচুনেট ব্যাপার। আর আওয়ামী লীগের রাজনীতিও খারাপ, মানুষও খারাপ, দুইটাই খারাপ। বিএনপির মধ্যে আমি যেটা বারবার বলতেছি, একটা ক্র্যাকডাউন দরকার। আপনার এত নেতা দরকার নাই, তো এত বড় সংগঠন দরকার নাই। আপনার কোনো নেতা না থাকলেও বিএনপির কিচ্ছু হবে। এটা পিপল সাপোর্টেড পার্টি, জনগণ এটাকে আগলে রাখে। এখন যেটা করা হচ্ছে, বিএনপিকে কতগুলো আলগা ব্লেম দেওয়া হচ্ছে। আমি যেমন সংস্কার, বিএনপি কি করবে আপনি যেটা বললেন, বিএনপি যেই সংস্কারে সবচেয়ে কম রাজি হয়েছে সেইটাও 57% রাজি হয়েছে। সবচেয়ে বেশি যেই কমিশনের প্রস্তাবে রাজি হয়েছে সেটা হলো 87% রাজি হয়েছে। নীলুফার চৌধুরী মনি, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো বিএনপি কিছু নেতা সঙ্গে তারেক রহমানের বক্তব্যের কোনো মিল নেই। তারেক রহমান উনি যেভাবে গঠনমূলক কথা বলছেন এবং উনি তরুণদের পালসটাও বুঝতে পারছেন, কতটুকু বুঝতে পারছেন সেটা পরের প্রশ্ন, বাট বুঝতে পারছেন যে নতুন একটা রাজনীতি এখন দরকার। কিন্তু তার আপনাদের দলের কিছু সিনিয়র নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, এবং কিছু কিছু নেতা এমনও বলা হচ্ছে যে এরকম কিছু নেতা যদি নিয়মিত কথা বলে যায় তাহলে এই দলটি ক্ষতি করার জন্য আর বাইরের কারো দরকার নেই। বিএনপি একটা উদারনৈতিক দল। আপনি অন্য দলে, লাইক আপনার পতিত দলটায় আওয়ামী লীগে একটা বাজে কথা বললে বা দলের বিপক্ষে যায় এমন কথা বললে বহিষ্কার করত। জামাত যা বলবে, যে বলেছেন না যে আর্মির সাথে আমাদের খুব সিমিলার আছে, আমিও মনে করি আর্মিরাও নির্দেশিত হয়ে চলে। বস যা বললো ইমিডিয়েট বস যেটা বলবো ওটাই আইন, জামাতেরও তাই। কিন্তু বিএনপির তা না। বিএনপি ভীষণভাবে উদারনৈতিক দল। 5টা কথা বলবেন, 5টা কথা আগে সহ্য করবে, চরম পর্যায়ে গেলে তখন একটা অ্যাকশানে যাবে। তো উদারনৈতিক দল হিসেবে আমি স্পোক্সম্যান কাকে বলবো? দলের যে চিফ তাকেই তো আমি মেন স্পোক্সম্যান বলি। স্থায়ী কমিটির লোকজন বা কোনো একটা পদে রয়েছেন, তারা যখন দলের হয়ে কথা বলে এটা দলেরই হয়। নীলুফার চৌধুরী মনি একটি কথা বলবে কোনো টক শোতে গিয়ে অথবা রাজনীতি বক্তব্য দেব, এটা তার ব্যক্তিগত মতামত হতেই পারে না। তো অনেক সময় এই কথা বলতে গেলে অনেক সময় এদিক ওদিক যায়। আমার কথাটা যে আপনার মনোপুত হবে এমন না, আপনার কথাটাও যে আমার মনোপুত হবে এমন না। কিন্তু আপনি যেহেতু প্রশ্নকর্তা,
আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। না দিলেও আমি বলবো যে আমি এটা বলতে চাই না। Right. আমার এই জায়গায় ক্যান্সার হয়েছে হাতে, আমি কি করব? বুদ্ধিমান হলে হাতটুকু ওইটুকু কেটে ফেলে দিব, আমি সারা শরীরে ছড়াতে দিব না। কিন্তু আমি যদি মনে করি যে ক্যান্সারটা রিকভারি করবে, আমি কিন্তু ট্রিটমেন্ট করাবো, আমি পারতপক্ষে ওইটুকুও কাটবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2001-এ ক্ষমতায় আসেন, তখন কিন্তু তাকে বুঝাতে সক্ষম হয়েছিল আমলারা যে আপনি এই দেশের অবস্থা ভীষণ খারাপ করে গেছে আগের সরকার আওয়ামী লীগ, এখন আপনাকে চেক দিতে হবে। তো বলছে ওকে আপনি অপারেশন ক্লিন হার্ট করেন। উনি কিন্তু বলছিল অপরাধী যেই হোক, উনিও কিন্তু মানুষ, ভুল শুদ্ধ সবার আছে। উনি যে ওই কথাটা যে বলেছিলেন, ওই কথাটা উনি ওই টাইমে অত চিন্তা করে বলেন নাই। বলছে অপরাধী যেই হোক, আইন সবার জন্য সমান, তাকে অ্যাকশনে যাও। অ্যাকশনে গিয়ে দেখেছে কি 5 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, তারা মামলা করেছে যত আমাদের ছাত্রদল যুবদলের ছেলে মেয়েদের উপর। সেই আর্মিরা জেলায় জেলায় গিয়ে কি করেছে, অপারেশন ক্লিন হার্টে জেলায় জেলায় গিয়ে বলছে 5 বছরের লোকাল পত্রিকা নিয়ে আসো। তো লোকাল পত্রিকার যত মামলা যা খাইছে সবই কিন্তু আমাদের দলের ছেলেরা। ক্ষমতায় কে? বিএনপি। অপারেশন ক্লিন হার্ট কার উপর দিয়ে গেল? বিএনপির উপর দিয়ে গেল। এই যে বিএনপি যে এটা জেনে বুঝে না বুঝে একটা ভুল হয়ে গেল, যেটা আমলাদের ফেরে পড়ে এটা করতে হয়েছে। তো এখন আপনারা যদি এরকম বলেন, তারপরেও কিন্তু বিএনপি কিন্তু টিকে আছে, এবং বিএনপিকে আপনার 15.5 বছরে আওয়ামী লীগ ভ্যানিশ করতে পারে নাই, মিনিমাম কিছু করতে এমনকি পারে নাই। ভাঙতেও পারেন। মিনিমাম ভাঙা তো দূরের কথা, অনেককে জোর করে নিয়ে গেছে, ওই এক ব্যক্তিই গেছে। নাজমুল হুদা বলেন, শাহজাহান ওমর বলেন, তৈমুর আলম বলেন, বা এই টাইপের একা একা গেছে। বিএনপিকে তা করতে পারে নাই। 11 সরকার 2 বছর বিএনপিকে অনেক নির্যাতন করছে, বিএনপিকে করতে পারে নাই। এখনকার যারা আছেন, যেভাবে আছেন, আমি দেশটার কথা বলবো যে বিএনপির বিপক্ষে অনেকেই, আমি এইটুকু বলতে পারি। বিএনপির জলে কুমির ডাঙায় বাঘ, বিএনপি কিন্তু এটা নিয়েই চলছে, এটা নিয়েই বুদ্ধি করে বিএনপিকে এগোতে হচ্ছে। বিএনপি বলছে যে স্বাধীনতার ঘোষক হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নো কিন্তু ডাউট। যখন এই দলেরই কেউ বলে যে উনি নয় আরেকজন, তখন কি হবে? এটাতে কোনো রকম সন্দেহ থাকার কথা না, কোনো রকম না। কারণ আমি যদি শেখ হাসিনাকে আমি যদি সবচেয়ে বড় এনিমি মনে করি, তার পরিবারের ডক্টর ওয়াজেদের বইতে লেখা, আওয়ামী লীগের ডজনকে ডজন যারা সেক্টর কমান্ডার ছিল তাদের বইতে লেখা, কবি সাহিত্যিকদের বইতে লেখা, যে আমি নিজে কানে শুনেছি আই মেজর জিয়া, হ্যাঁ, বা পরের দিন আবার বলছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। এইটা যদি কেউ বলে, তার মধ্যে কোনো রাজনৈতিক কোনো মিনিমাম কোনো জ্ঞান আছে বলে আমি মনে কিন্তু করি আপনাদের না। দলের লোকেরা তো বলছে। দলের লোকেরা যদি বলে থাকে এটা, তার প্রতি এক রাশ ঘৃণা ছাড়া আর কিছু বলতে পারলাম ওকে, না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি এবং রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। হেফাজতে ইসলাম বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছে। বিএনপির বৈঠকে কিছু কথা উঠে এসেছে, নাগরিক পার্টির সঙ্গে যে কথাগুলি হয়েছে সেখানে একটু আলাদা ধরনের কথা হয়েছে, কিন্তু অনেকগুলো মিলই বেশি রয়েছে। বিএনপির সঙ্গে উঠেছিল মৌলবাদ নিয়ে একটা কথা উঠেছিল। হেফাজতের নেতৃবৃন্দ বলেছেন যে মৌলবাদ শব্দটি ব্যবহার করা যাবে না। বিএনপি নেতারা বলেছেন যে আমরা এই শব্দটি জামাত ইসলামের ব্যাপারে ব্যবহার করি, কিন্তু হেফাজতের নেতারা বলেছেন না, এটা সমস্ত ইসলামপন্থীদেরকে আঘাত করে। আসলে মৌলবাদ শব্দটার উৎপত্তি একটু আলাদা, বিএনপি নেতারা সেটি জানেন কিনা জানি না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে এই শেখ হাসিনার গংদের বিচারের ব্যাপারটা তারা অগ্রাধিকার দিয়েছে, এবং একই সঙ্গে সংস্কারের ব্যাপারেও তারা কথা বলেছে, সংস্কার হতে হবে। এই বিষয়টি কি আপনি
আপনি লক্ষ্য করেছেন মানে এনসিপির সঙ্গে কিন্তু একই ধরনের কথা হয়েছে যে বিচার ব্যবস্থাটা দ্রুত চাচ্ছে, তারা একই সঙ্গে সংস্কারও চাচ্ছে। দেখেন, হেফাজতে ইসলামকে আমি দেখি একটা নাগরিক শক্তি আকারে। এখন নাগরিকরা তাদের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক অধিকারের জন্য রাজনৈতিক দল সরকারের সাথেও দেন দরবার করে বৈঠক করবে, এটাই বিউটি। কিন্তু আমাদের এখানে হয় কি, নাগরিক আন্দোলনের একটা আওয়ামীকরণ হয়েছে। নাগরিক আন্দোলন মানে শাহবাগী চক্র, নাগরিক মানেই হইল সেকুলার, অসাম্প্রদায়িক, ইসলাম বিদ্বেষী, ওনারা ডিল করবে। টুপি দাড়ি পরা থাকলেও আবার নাগরিক, কেউ তো জঙ্গি মৌলবাদী। হ্যাঁ, এই যে স্টোরিওটাইপ তৈরি করা হয়েছে, আপনি এটা ঠিকই বলছেন। মৌলবাদী কথাটা বাংলাদেশে এটা ভারতীয় আপনার ওয়ার অ্যান্ড টেররের প্রকল্পের মধ্য Right, দিয়ে এটা সেখান থেকে ভারতীয় শুরু আর কি। বুদ্ধিজীবীদের আমদানি। হ্যাঁ, বিকজ অফ সারা দুনিয়াতে আফটার আফগানিস্তান ওয়ার অ্যান্ড টেররের পলিসি চেঞ্জ হয়েছে, ওয়েস্টার্ন আমেরিকান পলিসি বা ওয়েস্টার্নদের পলিসি, শুধু চেঞ্জ হয় না ইন্ডিয়াতে। হ্যাঁ, এখনও তারা ওই উগ্রবাদ, ইসলাম মানে সন্ত্রাস, জঙ্গিবাদ, ওই পুরানা ক্যাসেট বাজায় যাচ্ছে। এই জন্য আপনার এখানে ডেফিনেটলি আমি এটা মনে করি যে এখানে মৌলবাদ, হ্যাঁ, বলার মধ্য দিয়ে যেভাবে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, হ্যাঁ, আপনার ভিলনাইজ করা হয়েছে, হ্যাঁ, তাদেরকে ক্রিমিনালাইজ করা হয়েছে, এইটার অবসান হওয়া উচিত। এবং আমাদের এখানে দেখেন, বাংলাদেশের মানুষ এখানে আমরা যেটা বলি একটা মূল্যবোধ ভিত্তিক একটা সমাজ আমাদের লাগবে। সেই মূল্যবোধটা কোথা থেকে তৈরি হয়? মূল্যবোধ কিন্তু মানুষ তৈরি করে না, মূল্যবোধ আসে অলওয়েজ ডিভাইন জায়গার থেকে। হ্যাঁ, আপনি সত্য পথে চলবেন, সৎ কথা বলবেন, ঘুষ খাবেন না, অন্যের হক নষ্ট করবেন না, এই কথাটা বললে এইভাবে কেউ যদি চায় জিনিসটা, সে মূল্যবাদী কিভাবে হয়, সে পশ্চাৎপদ কিভাবে হয়? এবং আমাদের এখানে ইসলামী চিন্তা ভাবনার ধারার একটা ইউনিভার্সালিটি আছে। যখন সে বলে যে অন্যায় করবা না, হ্যাঁ, ঘুষ খাবা না, নারীর অধিকার হরণ করবা না, সেটা কোন ধর্ম বিরোধিতা করবে? কিন্তু সে যদি এটা একটু ইসলামী থিওলজির ভাষায় বলে, তখন আপনি তাকে মৌলবাদ বলেন, বিকজ আপনি তার কথা বুঝেন না, তার সাথে কমিউনিকেশন হচ্ছে না আপনার। তার মানে এইটা না যে সে আপনার চিন্তায় পশ্চাৎপদ, কারণ ভ্যালুজ অলওয়েজ আপনার ডেরাইভ ফ্রম দ্য ডিভাইন। হ্যাঁ, ডিভাইন জায়গার থেকে আসে ভ্যালুজ। মানুষ কোনো ভ্যালুজ ক্রিয়েট করে না, মানুষ ভ্যালুজ ফলো করে। এইরকম নাগরিক শক্তিগুলো, হেফাজত এবং অন্যান্য নাগরিক শক্তিগুলো যখন একটা প্রেশার গ্রুপ আকারে কাজ করবে, তখন রাজনৈতিক দলগুলো বাধ্য হবে যে বিভিন্ন কমিউনিটির অধিকারকে অগ্রাধিকার দিয়ে তাদের পলিসি প্রণয়ন করতে। শুধু নট অনলি হেফাজতের ক্ষেত্রে, এটা আমি বলতেছি অন্যান্য কমিউনিটির ক্ষেত্রেও হবে। কিন্তু বাংলাদেশে দেখেন, যেটা আমরা বারবার বলছি, এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি, কিন্তু সাংস্কৃতিকভাবে মাইনরিটি। তারা এখানে ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসনের একটা আওয়ামী রাজনীতি এখানে কালচারালি মূলধারা মেন স্ট্রিম করা হয়েছে। ফলে আমাদেরকে একটা কাউন্টার কালচার নির্মাণ করতে পারতে হবে। এবং কিন্তু আমরা যদি সেই কালচারের প্রতিধ্বনি করি, আওয়ামী কালচারে, তাহলে কি হবে? তাহলে আপনি ওই যে আওয়ামী লীগ, আপনার নফসানিয়াত, আপনি যেই নামেই করেন, আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, আপনি একটা আওয়ামী লীগ। আপনি একটা ডেমোক্রেটিক দেশ করবেন, ডেমোক্রেটিক সমাজ করবেন, তো ডেমোক্রেটিক মানুষ করতে হবে না? গণতান্ত্রিক মানুষ লাগবে না? সে মানুষ কিভাবে তৈরি হবে? সে আওয়ামী চিন্তার মধ্য দিয়ে দাঁড়ায় থাকলে সে মানুষ তৈরি হবে এখন? সেটা তো সম্ভব না। হ্যাঁ, ফলে আপনাকে তো কাউন্টার কালচার নির্মাণ করতে পারতাম। এবং কাউন্টার কালচার নির্মাণের কাজটা কি দেখেন, যে কথাটা বলি, ময়লা দিয়ে ময়লা সাফ হয় না। আপনার মননে, চিন্তায়, নফসানিয়াতের মধ্যে আওয়ামী লীগ, তারপরে আপনি আওয়ামী বিরোধী রাজনীতি করবেন, এটা হয় না। এটা যেটা হচ্ছে এখন বাংলাদেশে, সেটা হলো আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি। ফলে আমি মনে করি হেফাজতের এই কনসার্নটা খুবই জেনুইন কনসার্ন। এবং আমাদের এখানে, এবং আমাদের মুসলমান কমিটির দায়িত্ব কী তাহলে? সেই সংখ্যায় মেজরিটি বলে, হ্যাঁ, তার দায়িত্ব হলো এখানে একটা ডেমোক্রেটিক প্রসেসকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা। আর জামাতের ব্যাপারে যে কথাটি বলা হচ্ছে মৌলবাদী, জামাত একটা লিবারাল মুসলিম পার্টি। জামাতের সাথে হেফাজতের দ্বন্দ্বটা ঐতিহাসিক এবং ইডিওলজিক্যাল। এখানে বাংলাদেশে দেওবন্দি ধারা খুবই স্ট্রং, ইসলামের ধারা, এবং পলিটিক্যাল ইসলাম হিসাবে জামাত সোশ্যালি খুবই পটেনশিয়াল এবং ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু আপনি যখন পলিটিক্যাল স্ট্রাগলের দিকে যাবেন, সেক্ষেত্রে আপনারা ধরেন যে হ্যাঁ, এখানে একটা গ্লোবাল হিসাব নিকাশ আছে। একটা রিলিজিও পলিটিক্যাল পার্টিকে আপনি যদি ধরেন ক্ষমতার কাছাকাছি নিয়ে আসেন, সেটা গ্লোবালি এখনও অ্যাকসেপ্ট করার জায়গায় যায়নি এইভাবে। হ্যাঁ, তো ফলে আপনাকে একটা মধ্যপন্থাকে মূলধারা করতে হবে। এখন মধ্যপন্থা মূলধারা হবে কিভাবে? সেখানে সমস্ত চিন্তা মতাদর্শের মানুষের অধিকারকে আপনার অ্যাকোমোডেট করতে হবে। সেজন্য আমি যেটা বলি যে আমাদের লাইনটা হবে কি, মতাদর্শ, ইডিওলজি থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড। আমার পার্টি, ধরেন আমি একটা দল করি, সেই দল যদি কোনোদিন ক্ষমতায় নাও যায়, রাষ্ট্র আমার প্রতি বিন্দুমাত্র অবিচার করবে না, এরকম একটা রাজনৈতিক প্রক্রিয়া আমাদের তৈরি করতে হবে। সে হেফাজত হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক,
নাগরিক হিসেবে সে যেন পূর্ণ অধিকার মর্যাদা ভোগ করে। এইটাই নাগরিক ভিত্তিক রাজনীতির কথা আমরা বলি। কিন্তু এই নাগরিক ভিত্তিক রাজনীতিটা আপনার তৈরি হবে কীভাবে? তৈরি হবে এখন যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, আমি আগের আলোচনায় একটু লিঙ্ক করি, সেটা হলো প্রো স্টেট এন্টি নেশন একটা পলিটিক্স তৈরি হচ্ছে। প্রো স্টেট পলিটিক্স অলওয়েজ ডেঞ্জারাস। রাষ্ট্র যত কম শক্তিশালী হবে তত রাষ্ট্র জনগণকে ফ্যাসিলিটেট করতে পারবে। রাষ্ট্রকে আমরা শক্তিশালী দেখতে চাই না, রাষ্ট্রকে আমরা দেখতে চাই যে সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে জনগণের দৌড় করায়, নেশনকে শক্তিশালী দেখতে চাই। নেশনকে শক্তিশালী করতে চাই। এখন প্রো নেশন পলিটিক্সটা আমাদের করতে হবে, কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি প্রো স্টেট, মানে রাষ্ট্রবাদী রাজনীতি হয়ে যাচ্ছে, জাতিবাদী না, মানে জাতি গঠনমূলক। এই জন্য আমাদের প্রো নেশন পলিটিক্সকে স্ট্রং করার জন্য আমাদের এখানে যে কৃত্রিম বিভাজন, কৃত্রিম ঝগড়া, কৃত্রিম যে আপনার এই যে আপনার চরিত্র হননের যে রাজনীতি, সোশ্যাল মিডিয়াতে আগে আপনার আওয়ামী লীগ যেটা করতো, কথাবার্তা বলে আপনি দেশদ্রোহী, পাকিস্তানের দালাল, এখন আপনার কিভাবে যদি আপনার একটা সমালোচনা করলে, আপনি একটা দল করতেই পারেন, বিএনপি জামাত যাই করেন, আমি একটা সমালোচনা করলে আপনি সেটা মেরিট না দেখে, সেটার আপনার যথার্থতা বিবেচনা না করেই আপনি যদি আমাকে একটা ট্যাগ দিয়ে দেন, তারপরে আমাকে গালিগালাজ শুরু করে দেন, তাহলে তো আমরা ওই যে আওয়ামী কালচার থেকে বের হইতে পারলাম না, আপনি যেই দলেরই হন। হ্যাঁ, ফলে এখন আমাদের একটা কনস্ট্রাকটিভ পলিটিক্সের সময়। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা চিন্তা করতে হবে, আপনার বিকাশ ঘটাইতে হবে। হ্যাঁ, আপনার রাজনৈতিক দলের এই যে আওয়ামী খাসিলত যেগুলো আছে এগুলো দূর করতে পারতে হবে। আপনি ক্র্যাকডাউন চালান, আমাদের পলিটিক্যালি জনগণকে এডুকেটেড করতে হবে, কারণ আমাদের জনগণ দলাদলিতে অভ্যস্ত। বাংলাদেশে 5 তারিখের পরে আর আমরা দলান্ধ রাজনীতি দেখতে চাই না, আমরা নাগরিক ভিত্তিক রাজনীতি দেখতে চাই। আপনার দল আলাদা, আমার দল আলাদা, কিন্তু আপনার সাথে আমার নাগরিক ভিত্তিক সমমর্যাদার সম্পর্ক থাকবে। আমাদের দেশে একটা কথা বলা হয়ে থাকে না, আপনি এই টকশোতে একবার বলছিলেন সম্ভবত, সেটি হলো যে এদেশের মানুষ বলা হয় যে রাজনৈতিক সচেতন, তা না, দল সচেতন। সচেতন। আমার দল সচেতন লোক দেওয়ার দরকার নাই তো। আমি এই জন্য পলিটিক্যাল পাওয়ার এজেন্সিটা রাজনৈতিক দলের হাতে আমি ছেড়ে দিতে চাই না, আবার অরাজনৈতিক কোনো ডিপ স্টেট এজেন্সির হাতেও ছেড়ে দিই না, আমার কাছে রাখতে চাই। আমার কাছে রাখার জন্য আমি যেটা বলতে চাই, রাজনীতিটাকে হইতে হবে নাগরিক বান্ধব রাজনীতি। সিটিজেনের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির যে মিথ অফ স্ট্রং লিডারশিপ আর আমরা দেখি, ডক্টর ইউনূস কত বড় আপনার ক্যারিসমেটিক লোক, তার কি এটা সারা দুনিয়া জানে। এটা নতুন করে ব্র্যান্ডিং কইরা, হ্যাঁ, এই জন্য তারা 5 বছর 10 বছর আজীবন দেখতেছে, এগুলো দরকার নেই। নীলুফার চৌধুরী মণি, জি। আমরা বিএনপির ভিতরে একটা জিনিস দীর্ঘদিন ধরে ল্যাকিং দেখছি, যেটা উনি অন্যভাবে বলার চেষ্টা করেছেন, সেটি হলো সফট পাওয়ার। আমরা এই টকশোতে আপনাদের আরেকজন নেতার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। রাজনীতিতে সফট পাওয়ার একটা বিরাট শক্তিশালী বিষয়, এবং রাজনৈতিক দল যখন দুর্বল হয়ে যায়, বিপদে পড়ে, তখন এই সফট পাওয়ারগুলো তাকে সহযোগিতা করে। এবং সফট পাওয়ার অনেক বিষয় থাকে, সেটি হলো মিডিয়াতে একটা বড় ধরনের সফট পাওয়ার, কালচারাল উইং একটা সফট পাওয়ার, থিঙ্ক ট্যাঙ্ক একটা সফট পাওয়ার, এরকম অনেকগুলি সফট পাওয়ার আছে। এবং এই সফট পাওয়ারগুলি প্রয়োজনে ভীষণ রকমের কাজ করে রাজনৈতিক দলগুলোর পক্ষে, আবার বিপক্ষেও কাজ করে যদি নিজের না থাকে। আপনি এই বিএনপির যে অ্যাসাসিনেশন হচ্ছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটা কিন্তু বিএনপি মোকাবেলা করতে পারছে না মিডিয়াতে। এটা হলো বাস্তব। অনেক সময় গুরুত্ব দিতে চায় না, কিন্তু বাস্তবতা হলো এখন মিডিয়া নানান ধরনও পাল্টে গেছে। সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, ইউটিউব, নানান ধরনের মিডিয়া চলে আসছে। কিন্তু আমরা দেখছি যে এই জায়গায় বিএনপির দুর্বলতাটা কাটেনি, একেবারেই কাটেনি। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি ওইভাবে বলেন কোনো পত্রিকা কোনো রাজনৈতিক দলের মুখপত্র হবে, এটা আমরা চাই না একজন সাংবাদিক হিসাবে। কিন্তু এটাও সত্য যে পৃথিবীর সব মিডিয়াতেই কোনো কোনো দলকে সমর্থন করে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এমন একটি দৈনিক, একমাত্র দিনকাল ছাড়া বিএনপির কোনো দৈনিক পত্রিকাই নেই। এটা অদ্ভুত ব্যাপার। এবং এই মোকাবেলাটা কিন্তু আপনারা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সামনে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা অতীতে দেখেছি যে এমন কিছু মিডিয়া খালেদা জিয়া এবং তারেক রহমানকে যেভাবে ভিলেন বানিয়েছে অযৌক্তিকভাবে, সেটা বলার মতো নাই। এবং দুঃখজনক হলেও ওই মিডিয়ার সমর্থনে আবার আপনারা এখন নামছেন। কেন নামছেন? আপনাদের নিজস্ব কোনো মিডিয়া নেই। এক্ষেত্রে বেরোবে কীভাবে বিএনপি? দেখেন, আপনি যে কথাটা বলছেন তার অনেকটাই সত্য, আমি অস্বীকার করছি না। এই জন্যই অস্বীকার করছি না যে বিএনপি, ওই যে বললাম যে উদারনৈতিক দল, বিএনপি আসলে মানে দলখানা কিছু মানুষ আছে, সাপোর্টাররা বিএনপিকে টিকিয়ে রেখেছে। বিএনপি ওই যারা বিএনপিকে ভালোবাসে, শুধু না, এটাকেই আপনি যদি সফট পাওয়ার বলেন, আমি মনে করি যে মাঠের যে সফট পাওয়ারটা,
এটা এত বেশি বিএনপির জন্য, এত বেশি যে বিএনপির অন্য কিছু চিন্তা করতে হয় না। যে কারণে বিএনপি অনেক সময় যে প্রবলেমে পড়ছে না, পড়ে নাই তা কিন্তু না। আপনার মনে পড়ে 2001 থেকে 6 পর্যন্ত পাওয়ারের সময় যে পত্রিকাগুলো এত বেশি লিখতো, হেন কোনো কথা নাই যেটা লিখতো না। আমাদের আজকের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে, অন্য দল বাদই দিলাম আমি, দল সম্পর্কে যেভাবে লিখতো, সেখানে কিন্তু সেই সাংবাদিকদের কিন্তু ওই ধরনের কোনো, আপনার আওয়ামী লীগের সময় দেখেছি গ্রাফিতির জন্য মানুষ মেরে ফেলেছে, সাংবাদিকদের মেরে ফেলেছে, কিংবা সন্দেহের জন্য আইসিটি মামলা অনেকগুলো দিয়ে তাদেরকে বছরের পর বছর গুম ঘরে রেখেছে। তো বিএনপি এই জিনিসগুলো কখনোই করে নাই। তাতে কি হয়েছে কি, যখন কারণ কেউ না থাকে তখন কিন্তু আল্লাহ নিজেই হেল্প করে। বিএনপিকে যে হেল্পটুকু, যেটাকে আপনি ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী একে বলে, যেটা হাতে রাখার কথা, হাতে রাখা দরকার, এটা বিএনপি আপনি পেয়ে যায় বলে বিএনপি কিছু করে না। কিন্তু আপনি যা পায় এর মধ্যে সবগুলো কিন্তু কোয়ালিটিফুল থাকে না, যে কারণে আর মাইনাসে যারা কাজ করে তারা নেগেটিভ, ভীষণভাবে নেগেটিভ কোয়ালিটিফুল। তো নেগেটিভ কোয়ালিটিফুল একজন নায়ককে যে কোনো সময় ভিলেনে পরিণত করতে পারে, কিন্তু অনেক দিন পরে হলেও বোঝা যায় কে নায়ক ছিল আর কে ভিলেন ছিল। কারণ ইতিহাসকে সাময়িক কিছু সময়ের জন্য বিকৃত করা যায়, ফুল সময়ের জন্য বিকৃত করা যায় না। যে কারণে আমি আজকের আমাদের তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে তো ভিলেন হিসেবেই সারা বাংলাদেশ যতগুলো মানুষ নাম তার বলতো, এই যে নেগেটিভ যারা, তারা যতগুলো মানুষ নাম বলতো তার নামের আগে হাওয়া ভবন বলতো। অথচ এই হাওয়া ভবনের চেয়ে আওয়ামী লীগের নইলে এরকম 1 লক্ষ হাওয়া ভবন ছিল। আওয়ামী লীগের হাওয়া ভবন তো আপনার এক নিজেই, অন্য কিছু লাগে না, কিন্তু কেউ কিন্তু টু শব্দও করতে পারে নাই। সেই সাংবাদিকরা আজকে আপনি যেটা বললেন, সাংবাদিকরা এখনও এমন একটা অবস্থা করে, আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছি এই কথা, যে আগে যখন আমি টকশো করতাম তখন অ্যাঙ্কার নিজে একজন বড় আওয়ামী লীগার ছিল, পাশে 2 জন সিলেক্ট করতে 3 জনের মধ্যে 2 জনের মধ্যে একজন বুদ্ধিজীবী বড় আওয়ামী লীগার। যদি আওয়ামী লীগ যদি 1 নাম্বার, আওয়ামী লীগ যদি 10 হয়, 10, তাহলে উনি 1 নাম্বার, মানে যাকে বুদ্ধিজীবী নিয়ে আসতো। আরেকজন তো আওয়ামী লীগ ছিলই। তো এই 3 জনের সঙ্গে আমাদেরকে মানে সব সময়ের জন্য লড়তে হতো। এখনও ঠিক একই অবস্থা। সাংবাদিকরা কিসের জন্য জানি ভয়ে তটস্থ আছে। সাংবাদিকরা মানে সরকারকে, যেটা রনি বলল, সরকার তো চায় না। এই সরকারের চিফ হলো গ্লোবাল লিডার। তো এই গ্লোবাল লিডার তো চায় না যে তুমি তাকে তুলে সারাদিন নাচানাচি করো। কিন্তু গ্লোবাল লিডার নাখোশ হবে কিসের জন্য, সেই আন্দাজে তারা কাজ করে, এবং এখনও কিন্তু ম্যাক্সিমাম টেলিভিশনগুলো আবারও 2 পাশে 2 জন নেওয়া শুরু করেছে, যারা শুধুমাত্র বিএনপির। ওই যে আমি আপনাকে বললাম যে জলে কুমির ডাঙায় বাঘ মারার যেমন অস্ত্র আছে, কুমির মারারও কিন্তু তেমনই করাত আছে বিএনপির হাতে। এই করাত বা অস্ত্র কিন্তু জনগণই, আমি অন্য কিছুকে মিন করছি না। সো দ্যাট বাঘকে মেরে বা সরিয়ে বা কুমিরকে সরিয়ে পানিতে ঢুকিয়ে বিএনপি কিন্তু ঠিক চলে যেতে পারবে আল্লাহর রহমতে। কিন্তু বিএনপিকে যে প্যারা নিতে হয়, যে প্যারাটা নিতে হচ্ছে, এটা কিন্তু প্রায় ধরেন 1-11 থেকে শুরু হয়েছে এই প্যারা। সবাই মিলেই তো রাষ্ট্রটাকে আমরা দেখভাল করতে পারতাম না। সেইখানে বিএনপি, ওই রনির কথায় আবার আসি, যে বিএনপিকে ক্ষমতা সাদার পরেও নেয় নাই, কারণ এটা তো বিএনপি নেওয়ার কথা না, এইভাবে তো বিএনপি ক্ষমতা নেওয়ার কথা না, রাষ্ট্র পরিচালনা নেওয়ার কথা না। একটা ভোট হবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই আন্দাজে আমি যাব এবং এটা আমি ফুলফিল করব, দেন যে আসবে। তো বিএনপি তো ওইভাবে কাজ করার কথা ছিল। কিন্তু এখন যারা যেভাবেই হোক না কেন, তারা যে আবারও গড্ডালিকা প্রবাহে বাংলাদেশটাকে নেওয়ার জন্য যে পায়তারা করছে, এই পায়তারায় বিএনপির যতটা লস হবে তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের লস হবে। বিএনপি তো অভ্যস্ত হয়ে গেছে, কাটিয়ে উঠতে পারে, বা এত কিছুর পরেও বিএনপির লোকবল হারায় না। তো সেই জায়গায় বিএনপি কষ্ট হবে, কিন্তু বাংলাদেশটা একদম এখন তো উষ্টাগত, তখন অনেকটা স্তব্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য বাংলাদেশকে নিয়ে যারা যে ষড়যন্ত্রই করছেন না কেন, একটু সাবধানে ষড়যন্ত্র করবেন। দেশটাই যদি না থাকে তাহলে ষড়যন্ত্র কাকে নিয়ে করবেন, কি নিয়ে করবেন? যেটা সেনাপ্রধান বলেছেন তার বক্তৃতায়, একজন সেনাপ্রধানের কিন্তু এই কথা বলার কথা ছিল না। আমি নিজেও অবাক হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন কিছু
কার্যক্রম দেখলাম, তখন কিন্তু আমি সত্যিই অবাক হলাম। যখন দেখলাম তাকে নিয়ে আমি তার পক্ষের লোক হয়ে কিন্তু কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন সেনা প্রধানকে নিয়ে কথা বলার কথা ছিল না, কখনোই নাই। এই কারণে সে এখনও নেতৃত্ব দিচ্ছে, লিড দিচ্ছে সেনাবাহিনীকে। সো সেনাবাহিনী যারা এক বাক্যে এক কথায় বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, তো আমি যদি আমার শেষ আশ্রয়স্থলটাকে ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু আমার হাতে কিছু থাকে না। আমি যেমন এর আগে ধ্বংস গত করেছি 15 বছরের ছাত্রদেরকে। সেনাবাহিনীর ভূমিকা কিন্তু আমরা সেটা দেখিনি, আপনি যেটা বলার চেষ্টা করছেন। আমি যেটা বলার চেষ্টা করছি, আপনার সব কিছুতে নেগেটিভিটি দিয়ে কিন্তু কিছু হয় না, আপনার পজিটিভিটি দিয়েও কিন্তু নেগেটিভিটি আপনার উচ্চানো যায়। তো আমার কথা হলো যে যখন আপনি একটা হাতিকে যদি আপনি অনেক বছর বেঁধে রাখেন শিকল দিয়ে, তারপরে যদি প্লাস্টিকের চেয়ারে বাঁধেন, হাতি কিন্তু দাঁড়ায়ই থাকে। তো হাতিকে বুঝতে হবে যে এটা প্লাস্টিকের চেয়ার, এটা বুঝতেও তো তাকে কিছুদিন সময় দিতে হবে। তো সময়টা আপনি না দিয়ে তো আপনি তো নিজে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কারণ যে মানুষটা কথা এবং কাজের আগে নিজেকে মৃত্যুর জন্য দাঁড় করিয়ে প্রস্তুত হয়ে আছে, তাকে আপনি মারার জন্য আবার নিজে কেন প্রস্তুতি নিচ্ছেন? তাকে আপনি বোঝাতে পারেন যে এটা তোমার ঠিক হচ্ছিল না, এটা তোমার ওই সময়ের জন্য ঠিক হচ্ছিল না, এটাও তো ঠিক। আমরা যতই 5ই আগস্ট বলি, যাই বলি না কেন, সেনাবাহিনী যদি সেই দিন আমাদের সহযোগিতা না করতো, 90 যেমন করেছিল ঠিক তেমনই যদি না করতো, তাতে এই স্বাধীনতাটা কিন্তু আমরা ওইভাবে পেতাম। যদি 2 দিন আগে থেকে প্রথম দিন যেটা করেছিল তারা, প্রথম দিন কিন্তু পক্ষে ছিল না। তারপরে যখন সে যেভাবেই হোক সে বুঝেছে যে বাংলাদেশটা আগে, তারপরে কোনো সরকার সে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের সন্তানদেরকে সহযোগিতা করেছে, নইলে আরও লাশ পড়তো হাজার হাজার। তো এই লাশগুলোর দায় কে নিত? এখন যে লাশগুলো পড়েছে, যে লাশগুলো মারা গেল, কয়জন এটার দায় নেয়? প্রত্যেকেই কিন্তু তাকে লাশ বিক্রি করে, আহতকে বিক্রি করে, আপনার যার চোখ নাই তার অন্ধকে বিক্রি করে কিন্তু খাচ্ছে তারা। এবং তারা খাচ্ছে বলেই যারা 5ই আগস্টকে মূলধন বানিয়ে তারা ব্যবসা করছে। আওয়ামী লীগ যেমন চেতনার ব্যবসা করেছে অনেক বছর, ঠিক যারা এই মুহূর্তে 5ই আগস্টকে বিক্রি করছে একরকম, এই মানুষগুলো যারা দল গঠন করেছে, এই মানুষগুলো কয়টা আপনার আহতদের খবর নিতে গেছে? আমরা কিন্তু কথোপকথন শুনেছি যে নিহতর শহীদের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা, এবং কয়টা আহতের কাছে খবর নিতে গেছে। আজকে 8 মাস পরেও একজন আহত যখন মারা যায় এবং শরীরে গুলি নিয়ে, গুলিটা বের করার মতো সামর্থ্য তার নাই, বের করতে পারে নাই, তাহলে সেইখানে কি এই লাশের উপর যে সরকার, সেই সরকারের কি কষ্ট হয় না? এই সরকারের কি ব্যর্থতা থাকে না? অবশ্যই থাকে। সরকার কতটুকু খবর নিয়েছে, কিংবা যারা এদেরকে শো করে যারা নেতা হলো, যারা বয়সের আগে নেতা হয়ে গেল, যারা লেখাপড়ার আগে নেতা হয়ে গেল, তারা কতটুকু খবর নিয়েছে, তারা কতটুকু তাদের জন্য নেতা হলে বয়স কেমন দরকার পড়ে? নেতা হলে বয়সের দরকার পড়ে না, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার পড়ে, এটা খুবই জরুরি। আপনার পুঁথিগত শিক্ষারও খুব বেশি দরকার পড়ে না, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প হতে পারে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা মজার ঘটনা কি জানেন, গোটা পৃথিবী কিন্তু তরুণরা পাল্টায়, কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে। আপনার রবীন্দ্রনাথের কবিতাটা নিশ্চয়ই মনে আছে, ওরে নবীন ওরে আমার কাঁচা, আত্মরাতে ঘামেরে তুই বাঁচা। তো এই যে নবীন এবং প্রবীণের সংমিশ্রণ, কাঁচা কেউ ডেকেছে, পাকা কেউ ডেকেছে, প্রবীণের বুদ্ধি, নবীনের কর্মস্পৃহা, দুইটাকে আপনার যোগ করতে হবে। শুধু নবীন দিয়ে হবে না, শুধু প্রবীণ দিয়েও হবে না। আমি এটা সবসময় এটা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনার মানুষের যত বয়স হয় তত বুদ্ধিগুলো, অভিজ্ঞতাগুলো থেকে যায়। সেই অভিজ্ঞতা দিয়েই কিন্তু আপনার রাষ্ট্র চলে, মানুষ চলে, মানুষের পরিবার চলে। এবং যারা যতটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে এবং বুদ্ধির সঙ্গে শক্তি অ্যাপ্লাই করতে পারে, তারাই কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি এবং রাজনীতি বিশ্লেষক রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, আওয়ামী দুর্নীতির আর শেষ নেই, এত দিন যাচ্ছে কিন্তু একটার পর একটা বেরিয়ে হচ্ছে, এবং এই যে অর্থনৈতিক দুর্নীতির যে মাত্রা এবং পরিমাণ সেটিও ভয়াবহ। আমরা দেখলাম যে মুজিব বর্ষ উদযাপন এবং মুজিবের ভাস্কর্য নির্মাণে 4,000 কোটি টাকা ব্যয় হয়েছে, যেটা দুদক তদন্ত করে প্রাথমিক পর্যায়ে এই তথ্যটা পেয়েছে। হয়তো এটা আরেকটু বাড়বে যদি আরও বেশি তদন্ত হয়। এবং আমরা দেখলাম যে আরেকটা বিষয়, সেটা হলো যে বঙ্গবন্ধু ট্রাস্টের নামে হাসিনা রেহানাদের 16 কোটি টাকা ছিল এবং তাদের সেই অ্যাকাউন্টটা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এবং খালেদা জিয়ার ছোট্ট একটি ঘটনাকে নিয়ে কি তুলপার করেছে এবং তাদের অবস্থা কি? বিএনপি সবচেয়ে বড় সফট পাওয়ার খালেদা জিয়া। সেটা হলো আপনার খালেদা জিয়া দেখবেন এই যে সফট পাওয়ার না, স্ট্রং পাওয়ারও বটে। সফট পাওয়ারটা স্ট্রং পাওয়ার, এটি সবচেয়ে বড় স্ট্রং পাওয়ার আর কি। হ্যাঁ, তো এবং দেখেন এই যে 2 কোটি টাকার জন্য যেটা টাকাটা বেড়ে 13 কোটি টাকা হয়েছে, তার জন্য তাকে জেল খাটতে হইল। এবং তার নেতা কর্মীরা আমার নেত্রী আমার মা, আমি একটু বলি, জেলে থাকতে এটা দেবো না, মহিলা জেলে পাঠাই একটা দিয়েছিল। অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার ওটা করা সবাই হয়েছে। জানে, আর কিচ্ছু না, এই ঘটনা জানে। কিন্তু আমি বলতেছি তার নেতা কর্মীরা আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিব না মিছিল করতে করতে তারা জেলে দিয়ে আসলো। আমি এখানে হ্যাঁ, একটুখানি বলি, কিন্তু রনি, তারপরেও রনি, খালেদা একটা জিয়া- লাইন, একটা ব্যাংক থেকে একটা ব্যাংকে দিলে অনেক সময় অনেক ব্যাংকের অফার থাকে, হ্যাঁ অফার থাকে, অফারে এবং interest এই যে বেশি থাকে। interest- ওই জন্যই বেশি দেওয়া হয়। হয়েছিল। জি। যে দেওয়া হয়েছিল ইকোনর মালিক উনি মনে হয় জেল থেকে বের হয়েছে। জি। কিন্তু কিছু করতে পারলো না, কেন না বিএনপি কে যে বলে না গান্ধীবাদী দল, আসলে গান্ধীবাদী দল, কারণ বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, কিন্তু তাকে সারা জীবন তুলনা করা হয়েছে একটা ফ্যাসিস্ট শক্তির সাথে। ফ্যাসিজমের কোনো পলিটিক্স থাকে না, থাকে একটা অর্গানাইজেশন এবং মাসেল পাওয়ার। এখন এইটার সাথে একটা ডেমোক্রেটিক পার্টিকে তো আপনি তুলনা করলে হবে না, ও পারবেই না। প্রকৃতির বিচার কি জিনিস? আওয়ামী লীগের 2,000 কোটি টাকা 4,000 কোটি টাকার নিচে কোনো দুর্নীতিই নাই। হ্যাঁ, এবং মুজিব বর্ষের জন্য 4,000 কোটি টাকা বেরিয়ে শেখ গেছে। খালেদা জিয়াকে এতিমের টাকা খোর জঘন্য এরকম একটা বানাইতে গিয়ে আপনার পুরা পলিটিক্সটা আমরা আওয়ামী লীগ কিভাবে পৌঁছলো, অভিশাপ কাকে বলে, যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। হ্যাঁ, শেখ মুজিব তার যে কাল্টিজম এবং কাল্টিজম থেকে তারপরে হ্যাঁ তার পূজাটা একটা ধর্মে পরিণত করা হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ তার মন্ত্রী বানাইয়া এটা, হ্যাঁ, এবং আপনারা দেখবেন কত কি সব কিছুর নামের সাথে বঙ্গবন্ধু লাগানো, যে কোনো একটা কিছু করে একটা টয়লেট বানাইলো এরা, হ্যাঁ, বঙ্গবন্ধু শৌচাগার নাম দিয়ে দিচ্ছে, এরকম কিন্তু দেখা গেছে। হ্যাঁ, তো ফলে এই যে আপনার অসুস্থতা, এই যে রাজনৈতিক মডেল, হ্যাঁ, এই যে বন্দনা, এই যে পূজা, এই পূজার সংস্কৃতি থেকে বের হইতে হবে আমাদের। যে যত বড় নেতাই হোক, যেন কোনো ব্যক্তিকে আপনার এই যে মিথ অফ স্ট্রং লিডারশিপ, কেউ বড় না বড়র মতো দেখায়, মানুষ 2 দিন পরে মইরা যায়। হ্যাঁ, এত গর্ব করার কিছু নাই দুনিয়াতে। ফলে আপনাকে যেটা বুঝতে হবে যে এখানে সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ দেখতে, আমরা সবসময় অনুসারী তৈরি করি, আমরা একজনকে এরকম মেসিয়া বানাই ত্রাণকর্তা, আর বাকি সব গোলাম তার। এই যে ইলেক্টেড কিং, হ্যাঁ, এই বা আনইলেক্টেড কিং, এই কিংশিপ থেকে আমাদের বের হইতে হবে। বের হইয়া মানুষের মর্যাদা ভিত্তিক একটা সমাজ দেশ আমাদের তৈরি করার পথে হাঁটতে হবে। নীলুফার চৌধুরী মনি, আমরা একটা লক্ষ্য করলাম যে আওয়ামী পরিবারের ডিএনএতেই একটা অন্যরকম একটা প্রবলেম রয়েছে, এবং আমরা টিউলিপের উদাহরণ দিই এখানে, তার বেড়ে ওঠা রাজনীতির সব কিছু ব্রিটেনে, কিন্তু জন্ম। এই হ্যাঁ এবং জন্ম এবং এই সিলসিলাতে কিন্তু বেরোয়নি, এই দুর্নীতির সিলসিলা থেকে। কেন? জিনগত কারণও হতে পারে আমার কাছে মনে হয়। আপনি দেখেন শেখ পরিবারের প্রায় অর্ধশত এমপি বা ফ্যাসিলিটি ভোগকারী ছিল, প্রত্যেকেই একটার চেয়ে আরেকটা মাফিয়া ডন, একটার চেয়ে আরেকটা। একটা লোকও খুঁজে পাওয়া যায় না যে খুঁজে এই পাওয়া ঠিক আছে। যাচ্ছিল না, এবং তাদের বিহেভিয়ার মানে একটা একদম পাড়াগাঁয়ের একটা পেছনে পড়ে একটা জেলা থেকে আসা, তাদের বিহেভিয়ারে ওই ছাপটা সবসময়ই ছিল। আপনি যে কথাটা বললেন যে লন্ডনের মতো এত ওরকম জায়গায় যারা সারা বিশ্ব চালায়, ওইখানে এই টাকা দিয়ে কি করবে? এই টাকা ছাড়াও তো তারা অনেক সম্মানের মন্ত্রী অধিকারী, হয়েছিল। সব কিছু। টিউলিপ না কিনলেও তো তার মায়ের অনেক টাকা ছিল, তার মায়ের টাকা দিয়ে কিন্তু ওইটা টিউলিপ ওই জায়গায় স্বচ্ছ থাকতো। সে তো বাংলাদেশেরও কোনো সংসদ সদস্য না, সে ওইখানের এমপি মন্ত্রী, তাহলে ওই জায়গাতেও তাকে টাকার হিসাবে সে গরমিল করতে হয়েছে, পারে নাই দিতে। এটা কই থেকে আসছে? শেখ মুজিবের সময়ও তার, আপনার মনে পড়ে যে যখন ৭৪-এর দুর্ভিক্ষ ছিল তখন তার ছেলেকে বিয়ে করিয়েছিল, যে সোনাদানা ওই সময়ের বাংলাদেশে একটা সদ্য স্বাধীন একটা দেশে মানুষের কত অভাব অনটন, সেই সোনার মুকুট পরিয়ে তাকে নিয়ে আসতে হয়েছে। এবং
যখন উনি যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন তখনও কিন্তু চুরির দায়ে তাকে 2 বছর জেল খাটতে হয়েছিল। এই কালচার থেকে আমি মনে করি পরবর্তী যারাই পাওয়ার ইউটিলাইজ করুক তাদের জন্য এখান থেকে শিক্ষা হয় যে ক্ষমতা কখনো চিরস্থায়ী না, এবং অর্থ আজকে যে এত অর্থের তসরুপ করেছে আমি শুনি অনেকের সঙ্গে টকশো করেছি না, প্রায় অনেকের সাথেই, এবং আপনাদের সঙ্গে যখন দেখা হয় কারো না কারোভাবে তাদের সঙ্গে যোগাযোগ হলে কথা টথা আসে, ও কেমন আছে এই ধরনের, বলে যে তারা খুব অর্থকষ্টে আছে। অর্থকষ্টে কেমন আছে? বিদেশে তো এক কাপড়ে চলে গেছে, যাদের কাছে যেভাবে টাকা রেখে গেছে সেইখানে অস্বীকার করেছে বা যোগাযোগ করে না, ফোন ধরে না। এই যে ফোন না ধরা, না যোগাযোগ করা, এই অর্থ যে অনর্থের মূল, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তো এই টাকাগুলো আমি বলছি আজকে যারা টাকা তসরুপ করছে, বিভিন্ন জনের ঘাড়ে বাড়ি দিয়ে দখল করছে, টাকা আদায় করছে, দামি দামি গাড়ি চালাচ্ছে, তাদের জন্য একই কথা প্রযোজ্য যে আপনারাও রেডি থাকেন আগামীর জন্য। এটা কিন্তু প্রকৃতিগতভাবেই নেচার, এটা রিভেঞ্জ অফ নেচার আমি মনে করি। এটা আপনাকে পে করতেই হবে, আপনি যেই হন না কেন। তো সেই জায়গায় আমি মনে করি যে যদি বুঝে শুনে যদি ওই ধরনের আসতে চান, গডের কাছে, আল্লাহর কাছে যা চায় মানুষ আল্লাহ দেয়, কিন্তু রক্ষা করারও দায়িত্ব সেই মানুষটারই। আল্লাহ দিয়ে আবার আল্লাহ নিতেও পারে, যেটা প্রমাণ শেখ হাসিনা। এই জন্য যে কেউ দেখলো না আমি গর্তে মুখ ঢুকায় আছি, আমাকে কেউ দেখলো না মানে আমি কাউকে দেখি নাই মানে আমাকে কেউ দেখলো না, তা ঠিক না। আমি কাউকে দেখি নাই কিন্তু সবাই আমাকে দেখছে, এটা আমাদেরকে বুঝতে হবে। নীলুফার চৌধুরী মনি এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।